আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারে 333 পেজের ম্যাথের যে কোশ্চেন সেট আছে 333 পেজের ম্যাথের কোশ্চেন সেটের সলিউশন করব। তো শুরু করছি, দেখো সলিউশন এমসিকিউ দিয়ে। এমসিকিউ বলেছে আসল ও বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার। দেখো আর 20:21 আসল আর সবৃদ্ধি মূল্য, তাহলে আসল আমরা ধরে নিচ্ছি 20x আর সবৃদ্ধি মূল্য হচ্ছে 21x। তাহলে সুদ কত হয়ে যাচ্ছে? সুদ হয়ে যাচ্ছে 21x, মানে সবৃদ্ধি মূল থেকে আসলটা সবৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসল, তাই তো? সেখান থেকে আমরা আসলটা বিয়োগ করে দিচ্ছি, এত টাকা সমান x টাকা হয়ে যাচ্ছে সুদ। এবার সময় তো 1 বছর এখানে, আর সুদের হার আমরা 8% ধরে নিয়েছি, সুদের হারটা চেয়েছে। তাহলে এই যে এই টাকার ওপর সুদের 20x টাকার 8% হারে 1 বছরের সুদ কত? PRT/100, সেইটা হয়ে যাচ্ছে x টাকা, ঠিক আছে? আচ্ছা, এই x কেটে গেল, আর 20 আর এইটা কেটে গিয়ে 5 হয়ে যাচ্ছে। তাহলে r/5 = 1, তখন r = হয়ে যাচ্ছে 5। তাহলে সুদের হার হয়ে যাচ্ছে 5%, ঠিক আছে? তাহলে অপশন সি তে আছে 5%। অপশন সি 5%, দুইয়েরটা। 3x² - 5x + c = 0 এর একটি বীজ 2 হলে অপর বীজটি কত হবে? আচ্ছা, দেখো বলা আছে 3x² - 5x + c এই সমীকরণের একটি বীজ 2। তাহলে এই সমীকরণ আমরা 2 পুট করবো x এর জায়গায়, x চলে আসে তো। তাহলে 3 × 2² - 5 × 2 + c = 0। তাহলে হয়ে যাচ্ছে যেটা 2 × 2 = 4, 3 × 4 = 12, 2 × 2 = 4, 3 × 4 = 12 - 10 + c = 0। তাহলে 2 + c = 0, তাহলে c = -2 হয়ে যাচ্ছে। এই ভ্যালুটা আবার ইকুয়েশনে পুট করে দিচ্ছি, 3x² - 5x প্লাস, আচ্ছা প্লাস নয়, c এর ভ্যালু মাইনাস, তাই তো? c এর ভ্যালু যেহেতু মাইনাস, তাহলে -2 পুট করে দিই, -2 = 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা মিডল ফ্যাক্টর হয়ে যাচ্ছে, x এর ভ্যালু এখান থেকে মিডল ফ্যাক্টর করে আমরা পেয়ে যাব, এটা হয়ে যাচ্ছে 3x² - 6x + x, তাই তো? -2 = 0। তাহলে এখান থেকে 3x যদি কমন নেই, তাহলে x - 2 + 1 কমন নিলে x - 2 = 0। তাহলে x - 2 আর 3x + 1 0। তাহলে এইখান থেকে এইটাকে 0 করলে x - 2 সমান যদি 0 করা হয়, x এর একটা ভ্যালু 2 হয়ে যাচ্ছে। আরেকবার যদি এই যে 3x + 1 কে 0 করে দিই, তাহলে 3x সমান কত হয়ে যাচ্ছে? -1। তাহলে x সমান হয়ে যাচ্ছে -1/3। একটা বীজ এইটা বলে দেওয়া আছে, তাহলে অপর বীজটা -1/3 চলে আসছে, দেখো। তাহলে বলেছে অপর বীজটি হবে b -1/3, -1/3, 3-এরটা দেখো। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান্তরাল সিডি। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান্তরাল সিডি, এবি বাহু বৃত্তের ব্যাস। দেখো এইরকম এবি বাহু বৃত্তের ব্যাস, এবিসিডি এইরকম, ঠিক আছে? আচ্ছা, এবার বলেছে বিএসি 25 ডিগ্রি, ডিএসি কত? বিএসি এইটা 25 ডিগ্রি, ডিএসি এই কোণটা চাইছে। তাহলে এইটা 25 হলে এইটা হয়ে যাচ্ছে তোমার, এইটা 25 হলে এটা 90 আমরা জানি। আচ্ছা, এইটা অটোমেটিক্যালি এই কোণটা 25 হবে যেহেতু সমান্তরাল। আর এই এ কোণটা পুরোটা আর সি কোণটা পুরোটার সমষ্টি 180। তাহলে এই কোণটা যদি আমরা x ধরে নিই, এখানে হয়ে যাচ্ছে এর 4টে পার্টে ভাগ আছে, দেখো x + 25 এই দিকটা হলো, প্লাস এই দিকে দুটো কোণের সমষ্টি, মানে এইটা 25 হলে এইটাও 25 হচ্ছে, আর একটা 25 + 90, এই সামটা এটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হয়ে যাচ্ছে। তাহলে সেটা 180 ডিগ্রি হয়, = 180 ডিগ্রি। তাহলে x + 50 140 সমান 180। তাহলে x হয়ে যাচ্ছে 180 - 140 সমান 40 ডিগ্রি হয়ে যাচ্ছে x এর মান, মানে ওই ডিএসি কোণটা 40 ডিগ্রি হয়ে যাচ্ছে। অপশন ডি তে আছে। 4 কি বলেছে দেখো, sin² α + sin² β/2 = 1 হলে কোনটি ঠিক?
আলফা প্লাস বিটা, আচ্ছা আলফা বিটা সম্পর্ক চেয়েছে। আচ্ছা সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা বাই 2 সমান 1। তাহলে এইরকম হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা বাই 2 সমান 1, বা তাহলে বিটা বাই 2টাকে বাঁদিকে রেখে দিচ্ছি আমরা, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা করে নিচ্ছি। তাহলে সাইন স্কোয়ার বিটা বাই 2 সমান এইটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার আলফা, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা সাইন স্কোয়ার বিটা বাই 2 সমান সাইন স্কোয়ার 90 মাইনাস আলফা, ঠিক আছে। সাইন 90 মাইনাস আলফা কস আলফা। এবার উভয় দিক দিয়ে সাইন তুলে দিচ্ছি, বিটা বাই 2 সমান 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে বিটা ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 180 ডিগ্রি মাইনাস 2 আলফা। তাহলে 2 আলফা বাঁ দিকে এলে 2 আলফা প্লাস বিটা সমান 180 ডিগ্রি। কোন অপশনে আছে এটা? 2 আলফা, ইয়েস অপশন ডি তে আছে। দেখো 2 আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু পাই, পাই এর মান 180 হয়। অপশন ডি হয়ে যাচ্ছে 2 আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু পাই, ঠিক আছে। আচ্ছা 5 একটি শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা, ভূমির ব্যাস এইচ এল আর ডি হলে, আমরা জানি শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ সমকোণী ত্রিভুজের 3টি বাহু গঠন করে। তাহলে উচ্চতা এইচ, তির্যক উচ্চতা এল আর ব্যাসটা ডি বলা আছে, তার মানে ব্যাসার্ধ দরকার, আমরা ডি বাই 2 ব্যাসার্ধ নিয়ে নিচ্ছি। তাহলে এখানে যেটা হয়ে যায় যে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস এই ডি বাই 2 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা এদিকে আনলে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 4 এইটা চলে আসছে। এখানে দিয়েছে, তাহলে ডি স্কোয়ারটাকে যদি বাঁদিকে আনি, এই যে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4 হয়ে যাচ্ছে। তাহলে 1/4 সি 1/4। এবার দেখো 6, 7, x, 8, y 16 সংখ্যাগুলির গড় 9। 6, 7, x, 8, y 16, 6, 7, x, 8, y 16 সংখ্যাগুলির গড় 9। তার মানে 6টা সংখ্যা 6 দিয়ে ভাগ 9। তাহলে দেখো হয়ে যাচ্ছে x প্লাস ওয়াই প্লাস 16 8 24 আর 6 30 37 সমান 6 9 54। তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 54 মাইনাস 37 হয়ে যাচ্ছে 7 14 হাতে 1 3 4 1 17। x প্লাস ওয়াই সমান 17 হয়ে যাচ্ছে। অপশন বি তে আছে এই সম্পর্কটা। ঠিক আছে, নেক্সট দেখো 2 এর দাগে। 1 এর দাগের এমসিকিউ কমপ্লিট হলো। পেজ 333 পেজের কোশ্চেন সেট সলভ করছি আমরা। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের আমাদের পর্ষদের টেস্ট পেপার সম্পূর্ণ সলভ করে দিয়েছি, লং কোশ্চেন, শর্ট কোশ্চেন সমস্ত কিছু। এবিটিএ টেস্ট পেপারে তোমাদের যে সমস্ত পেজের বড় কোশ্চেনের সলিউশন করে দেওয়া প্রয়োজন মনে করছো তোমরা, সেগুলো আমাদের কমেন্টে জানাও, আমরা সেই সমস্ত পেজের বড় কোশ্চেনও সলভ করে দেবো। আচ্ছা, শূন্যস্থান পূরণে চলে যাচ্ছে। বলছে BCX is equal to CAY is equal to ABZ. BCX is equal to CAY is equal to ABZ হলে কি চেয়েছে? X is to Y is to Z। আমরা এই তিনটাকে ABC দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এটা BCX by ABC, CAY by ABC, ABZ by ABC, BC কাটছে, CA কেটে গেল, AB কেটে গেল, X by A, Y by B, Z by C। তাহলে এখানে X is to Y is to Z সমান কত হয়ে যাচ্ছে? A is to B is to C এইটা আসছে। তাহলে শূন্যস্থানে হয়ে যাচ্ছে A is to B is to C। এবার দেখো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% এবং প্রথম বছরের শেষে মূলধন P টাকা হলে দ্বিতীয় বছরের শুরুতে মূলধন কত? আচ্ছা, প্রথম বছরের শেষে মূলধন P টাকা, প্রথম বছরের
শুরুতে প্রথম বছরের শেষে মূলধন বি টাকা হলে প্রথম বছরের শেষে মূলধন কত হবে 1 বছরের ওপর, তাহলে পি ইন্টু 1+r/100 এইটা, তাই তো? এটা প্রথম বছরের শুরুতে মূলধন, পি প্লাস PRT/100, ঠিক আছে? এইটা হচ্ছে প্রথম বছর, দ্বিতীয় বছরের শুরু, তৃতীয় বছরের শুরুতে বা প্রথম বছরের শেষে এই মূলধনটা হচ্ছে, ঠিক আছে? এই মূলধনটা কখন হচ্ছে? এই মূলধনটা হয়ে যাচ্ছে দ্বিতীয় বছরের শেষে বা তৃতীয় বছরের শুরুতে। মূলধন হবে পি ইন্টু 1+r/100 এত টাকা, ঠিক আছে? যেহেতু এটা যেহেতু দ্বিতীয় বছরের শুরুতে পি টাকা বলেছে, যদি বলতো প্রথম বছরের শুরুতে পি টাকা, তখন এখানে পাওয়ার একটা 2 চলে আসতো, ঠিক আছে? 3 x1 x2 x3 x100 চলরাশিগুলি মানে ঊর্ধ্বক্রমে সাজানো আছে, চলরাশিগুলির মধ্যমা কত হবে? দেখো, এই যে x1 x2 x3 করে 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 x100, তাহলে এখানে টোটাল জোড় সংখ্যক পদ আছে, 100টা পদ আছে। তাহলে মধ্যমা কত? মাঝের দুটো পদ হবে, তাদের সমষ্টি বাই 2 হয়ে যাবে মধ্যমা। তাহলে এখানে মাঝের পদ কোনটা? x50 প্লাস x51/2, এইগুলো হচ্ছে এই দুটো মাঝের দুটো পদ, তাদের সমষ্টি বাই 2টা হচ্ছে মধ্যমা। x50 x51/2, ঠিক আছে? 4। দেখো 4 কি বলেছে? ত্রিভুজ ABC এর AB ও AC বাহুর মধ্যবিন্দু DOE, তাহলে দেখো এটা একটা ত্রিভুজ ABC, ABC কার কার মধ্যবিন্দু বলেছে? AB বাহু আর AC বাহুর মধ্যবিন্দু, এদের মধ্যবিন্দু D আর মধ্যবিন্দু E, এটা যোগ করা হলো, ঠিক আছে? এবার কি বলছে? বলছে যে DOE হয়, তাহলে AD is to AB, তাহলে এইটা পুরোটা ধরো x সেমি, তাহলে এইটা এর অর্ধেক, তো ধরো এটা 4 সেমি পুরোটা, তার মানে এইটা যেহেতু মধ্যবিন্দু এটা 2, ঠিক আছে? এটা 2 হয়ে যাচ্ছে। এবার কিসের অনুপাত চেয়েছে? AD is to AB, তাহলে AD is to AB কত? AD is to AB সমান, এটা তার অর্ধেক 2:4 সমান 1:2 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে বলছে AD is to AB হয়ে যাচ্ছে 1:2, ঠিক আছে? 5 দুটি গোলকের আয়তনের অনুপাত h:1 হলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। দুটি গোলক, মনে করো একটির ব্যাসার্ধ r1 একক, অন্যটির r2 একক, তাহলে আয়তনের অনুপাত 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব সমান 1:8, মানে 1/8 বলেছে, তাই তো? 1:8 না 8:1? 8:1। তার মানে 8/1, 4/3 পাই কেটে গেলে এটা r1/r2 তার কিউব ইজ ইকুয়াল টু 2/1 তার কিউব, তুলে দিলে r1/r2 সমান 2/1। ধরে নাও r1 ইজ ইকুয়াল টু 2r একক আর r2 ইজ ইকুয়াল টু r একক, ঠিক আছে? এটা ধরা হলো। এবার বক্রতলের ক্ষেত্রফল অনুপাত। গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল একই, ফর্মুলা হচ্ছে 4πr²। তাহলে এখানে অনুপাতটা হচ্ছে 4πr1² is to 4πr2²। 4π তুলে দাও, r1² is to r2², r1 এর মান 2r, তার স্কোয়ার is to এটা r², তাহলে 4r² is to r², তাহলে 4:1 হয়ে যাচ্ছে, r² তুলে দিলে। তাহলে বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:1। এবার দেখো, থ্রি মাইনাস কস থিটার ক্ষুদ্রতম মান। 3 - cos θ, এর মানটা ক্ষুদ্রতম কখন হবে? যখন এইটা থেকে এইটা বিয়োগ করা হয়েছে, এই মানটা যখন বৃহত্তম হবে। cos θ এর মানটা যখন বৃহত্তম হবে, পুরোটার মান ক্ষুদ্রতম হবে, বোঝা গেল? আর cos θ এর বৃহত্তম মান 1, তাহলে এইটাকে ক্ষুদ্রতম হতে হলে cos θ থেকে যেহেতু বিয়োগ হচ্ছে, বৃহত্তম হতে হবে, ঠিক আছে? তাহলে 3 - 1 তাহলে 2 হচ্ছে। যদি এরকম বলতো 3 + cos θ, ধরো বলতো যে এর বৃহত্তম মান কত হবে, তাই তো? এর বৃহত্তম মান যদি বলতো, এর বৃহত্তম মান বলে আমরা cos θ এর বৃহত্তম মানটা নিতাম 1, তাই তো? তাহলে cos θ এর বৃহত্তম মান 1 এলে 3 এর 4 এর বৃহত্তম মান, এইরকম, ঠিক আছে?
আবার যদি এর ক্ষুদ্রতম মান বলতো যে এর ক্ষুদ্রতম মান কত হবে, তোমাদের অ্যাঙ্গেলটা এখন 0 থেকে 90 পর্যন্ত আছে, সেই রেঞ্জে ধরলে এখনো পর্যন্ত cos θ এর ক্ষুদ্রতম মান তোমাদের এই সিলেবাস অনুযায়ী 0, তখন আমরা 0 নিতাম, কিন্তু আলটিমেটলি হয়ে যায় cos θ এর সবচেয়ে মিনিমাম ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে হয়। তাহলে এর মানটা যদি মিনিমাম নিতাম, তখন এর মানটা মিনিমাম হওয়ার জন্য এটা -1, তখন মিনিমাম মান 2 হয়ে যেত, এটা ক্ষুদ্রতম মান। ঠিক আছে, তাহলে a এর মান ক্ষুদ্রতম হওয়ার জন্য 3 - cos θ এর মান ক্ষুদ্রতম হওয়ার জন্য এইটাকে বৃহত্তম হতে হবে, cos θ এর বৃহত্তম মান 1, তাহলে 3 - 1 2। আচ্ছা, সত্য মিথ্যা 3 এর দাগে। x proportional to z, y proportional to z হলে xy proportional to z, x proportional to z, y proportional to z হলে xy proportional to z, এটা সত্য হবে। ঠিক আছে, এটা সত্য হবে, তাহলে এটা সত্য। কিছু টাকা 20 বছরে 10% সুদের হারে দ্বিগুণ হয়। কিছু টাকা 20 বছরে 10% সুদের হারে দ্বিগুণ আমরা চেক করছি, মনে করো টাকাটা হচ্ছে x টাকা। তাহলে এই সুদটা যদি x হয়, x প্লাস x 2x, তখন দ্বিগুণ হবে। সুদটা আমরা দেখছি x হচ্ছে কিনা। এই x টাকাটা 10% হারে 20 বছরে কত হচ্ছে, এটা সুদ, এইটা কাটলো, এইটা কাটলো, সমান 2x। তাহলে x প্লাস 2x হয়ে যাচ্ছে 3x, 3 গুণ হয়ে যাচ্ছে, দ্বিগুণ নয় 3 গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে সুদটাই দ্বিগুণ হয়, শুধু সুদটা দ্বিগুণ হচ্ছে। টাকাটা যদি দ্বিগুণ বলতো তাহলে সুদটা x হতে হতো। ঠিক আছে, সুদটা আসলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। টাকাটা কখন দ্বিগুণ বলবো, যদি এটা x হতো, x যদি হতো 2x না হয়, তাহলে x প্লাস x 2x তখন দ্বিগুণ বলতাম। এটা 3 গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা মিথ্যা। তিন 4 7 2 5 6 1 8 2 5 7 তথ্যের মধ্যমা 5, চেক করে দেখছি। কটা মান আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। 3 4 7 2 5, 3 4 7 2 5 6 1 8 2 5 7, 6 1 8 2 5 7, ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি। 11টা মান আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, 1 দুটো 2 আছে, দুটো 2 গেল, 1 গেল। 3 একটা আছে, 4 একটা আছে, 5 আছে দুটো, 6 আছে একটা, 5 দুটো, 7 দুটো, 8 একটা, 3 6 9 10 11। আচ্ছা, এদিকে 5টা পদ, এদিকে 5টা পদ, মাঝের পদ 5, মধ্যমা 5। কি বলেছে, মধ্যমা 5ই বলেছে, তার মানে এটা সত্য। চারেরটা, দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্র এবং স্পর্শবিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা সম্ভব। দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, বৃত্ত দুটির কেন্দ্র, তাহলে এরা একটা সরলরেখায় পড়ে যাচ্ছে। একটা সরলরেখা, তিনটে বিন্দু থাকলে একটা সরলরেখা বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়, কারণ এইটা বৃত্ত অঙ্কন করলে এটা ভেতরে পড়ে যাচ্ছে, আবার এই দুটো দিয়ে বৃত্ত অঙ্কন করলে এটা বাইরে পড়ে যাচ্ছে। তিনটে সরলরেখা, তিনটে বিন্দু যদি সমরেখ হয়, বৃত্ত আঁকা সম্ভব হয় না। ঠিক আছে, এখানে সেটাই বলেছে, তিনটে বিন্দু সমরেখ হলে বৃত্ত আঁকা সম্ভব কিনা বলেছে, কিন্তু ডাইরেক্টলি বলেনি, ইনডাইরেক্টলি বলেছে যে এদের কেন্দ্র আর স্পর্শবিন্দু দিয়ে আঁকা সম্ভব কিনা। ঠিক আছে, আমরা জানি এরা সরলরেখায় থাকে, সমরেখায় একটা উপপাদ্য আছে, উপপাদ্য স্টেটমেন্ট এটা। ঠিক আছে, যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে স্পর্শবিন্দুটি এবং তাদের কেন্দ্র, স্পর্শবিন্দুটি এবং বৃত্ত দুটির কেন্দ্র একই সরলরেখায় থাকে। ঠিক আছে, তাহলে এটা বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়, এখানে সম্ভব বলেছে, মিথ্যা। ঠিক আছে, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও ঘনফল সমান হতে হলে বাহুর দৈর্ঘ্য হতে হবে 6 একক। চেক করে দেখে নিচ্ছি, বাহুর দৈর্ঘ্য 6 একক হলে ঘনফলটা কত হচ্ছে, বাহু কিউব সমান 216, এত ঘন সেমি।
আর সমগ্রতলের ক্ষেত্রফল 6a², তাহলে এটা এত বর্গ, তাহলে এটাও 216 হচ্ছে এত বর্গ সেমি। ঠিক ঠিক বলা আছে। তাহলে বাহুর দৈর্ঘ্য 6 হলে ঘনফল আর সমগ্রতলের ক্ষেত্রফল একই হচ্ছে, ঠিক আছে, তাহলে এটা সত্য। ছয়টা 5 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার ক্ষুদ্রতম মান 0, কখনোই এটা সত্য হবে না, আমরা দেখিয়ে দিচ্ছি। 5 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাহলে এটা 4 cos স্কয়ার করে নিচ্ছি, প্লাস একটা cos স্কয়ার বাইরে করে নিচ্ছি, প্লাস sin স্কয়ার থিটা, হয়ে যাচ্ছে 4 cos স্কয়ার থিটা, আর এইটার মান 1, এইটা হয়ে যাচ্ছে। এর মানটা, এর সর্বনিম্ন মান 0 বলেছে, তাহলে cos স্কয়ার থিটা যেহেতু বর্গ, তার সর্বনিম্ন মান 0 হতে পারে, তাহলে এর মানটা 0 হলে 4 × 0 + 1, তার মানে 0 + 1, এর মানটা যত কমই হোক মিনিমাম ভ্যালু 1 হবেই, ঠিক আছে, তার কমে মান হবে না। কিন্তু এখানে বলা আছে ক্ষুদ্রতম মান 0, এটা সত্য নয়, মিথ্যা। তিনের দাগে হলো 4-এর দাগে। x প্রপোর্শনাল y z, y প্রপোর্শনাল z x হলে দেখাতে বলেছে z একটি অশূন্য ধ্রুবক। x প্রপোর্শনাল y z, ধরি x = k1 y z, y প্রপোর্শনাল z x, তাই তো? তাহলে y = k2 z x, এখানে লিখে দাও k1 k2, k1, k2 অশূন্য ভেদ ধ্রুবক, বা এইখানেই k2 আছে, z আছে, x এর ভ্যালুটা পুট করো k1 yz, বা এখানে এবার z একটি ধ্রুবক বলেছে, তাহলে z² সমান কত হচ্ছে, ডান দিকে y আছে আর এদিকে k1 k2 y, বা z² y y কেটে গেলে 1/k1 k2, বা z হয়ে যাচ্ছে √1/k1 × k2, তার মানে 1 এর রুট করলে 1ই আসছে, বা z = 1/√k1 k2, তাহলে k1 আর k2 ধ্রুবক হলে তাদের গুণফলটা ধ্রুবক, 1/ তাদের গুণফলটা সেটাও ধ্রুবক, ঠিক আছে, অতএব z ধ্রুবক প্রমাণ হয়ে গেল। দেখো সহজ অঙ্ক, ছোট্ট অঙ্ক দিয়েছে। z অশূন্য ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা 2-এরটা দেখো, এখানে লিখে দিতে পারো যে যেহেতু k1 ধ্রুবক এবং k2 ধ্রুবক, তাই k1 × k2 ধ্রুবক, ঠিক আছে, এটা উল্লেখ করে দিলে আরো ভালো হবে। 2-এর দাগেরটা, x-4 ও x-6 এর মধ্য সমানুপাতি x, x-4 ও x-6 এর মধ্য সমানুপাতি x, তাই তো, x + 6, অতএব কি হয়ে যাচ্ছে x-4/x = x/x + 6, এইটা হয়ে যাবে। তাহলে গুণ করলে কি হয়ে যাচ্ছে, দেখো গুণ করছি, x-4 প্লাস, এটা মধ্য সমানুপাতিক কন্ডিশন এটাই, ঠিক আছে, = x² হয়ে যাচ্ছে। এবার গুণ করলে এটা হয়ে যাচ্ছে x² - 4x + 6x - 24 = x², ঠিক আছে। আচ্ছা x² কেটে দিচ্ছি, তাহলে এটা 2x = 24 হয়ে যাচ্ছে, বা x = 24/2, বা x = 12 আসছে, দেখো তাহলে x এর মান হয়ে যাচ্ছে 12। অতএব অ্যান্সার লিখবে x এর মান 12, ঠিক আছে। তিনেরটা, বার্ষিক 6.14% হার সরল সুদে কোনো মূলধন কত বছরে সুদে মূলে দ্বিগুণ হবে?
ধরি আসল x টাকা বা p টাকা ধরতে পারো, ঠিক আছে। ধরি আসল সমান x টাকা, অতএব দ্বিগুণ যেহেতু হবে, সুদ আসলে দ্বিগুণ হবে, সুদ আসল সমান 2x টাকা, এটা অবশ্যই। তাহলে সুদ কত হয়ে যাচ্ছে? সুদ হয়ে যাচ্ছে 2x টাকা মাইনাস x টাকা সমান x টাকা হয়ে যাচ্ছে সুদ, ঠিক আছে। সুদের হার কত? সুদের হার সমান 6.14%, এইটা সমান হচ্ছে 4/25/4%, ঠিক আছে। আচ্ছা, ধরি সময় সমান t বছর, ধরি সময় ইজ ইকুয়াল টু t বছর, ঠিক আছে। তাহলে অতএব শর্তানুসারে কি হয়ে যাচ্ছে? তাহলে আমরা এই টাকাটার, এই আসলের এই সুদের হারে এত বছরের সুদটা বের করব, সেই সুদটাই হচ্ছে এই সুদটা, দুটো সমান, একই টাকার একই সময়। শর্তানুসারে PRT/100 মানে x ইন্টু এই যে 25/4 ইন্টু t/100 ইজ ইকুয়াল টু x হয়ে যাচ্ছে, বা x ইন্টু 25/4 ইন্টু t, এটা উল্টে গিয়ে 1/100 সমান x হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইটা কেটে গেল, 4 হয়ে যাচ্ছে, বা t সমান কত হয়ে যাচ্ছে, বা t ডান দিকে এক্সট্রা আছে, আর এদিকে বাকি মানগুলো এসে এইটা হয়ে যাচ্ছে 4 4 16টা নিচে আছে, ওপরে চলে যাবে 16টা, আর এক্সট্রা এদিকে নিচে চলে আসবে, x x কেটে গেল, বা t সমান 16, অতএব 16 বছরে দ্বিগুণ হবে, 16 বছরে দ্বিগুণ হবে। বলেছে কোন মূলধন এত পার্সেন্ট হারে কত বছরে দ্বিগুণ হবে? কোন মূলধন 6.14% হারে 16 বছরে দ্বিগুণ হবে। চারেরটা, ইউবি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা। এ ও বি মোট 1050 টাকা লাভ করে, এ এর মূলধন 900 টাকা, এ লাভ কত? এর লভ্যাংশ কত বলেছে? এর লভ্যাংশ 630 টাকা, বি এর মূলধন কত? তাহলে এর লভ্যাংশ 630 টাকা, তাহলে মোট লাভ এ আর বি এর মিলিত লাভ হচ্ছে 1050, তার মধ্যে এর লাভ 630, তাহলে বি এর লাভ কত? অতএব বি এর লাভ সমান 1050 টাকা মাইনাস 630 টাকা সমান 420 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ধরছি বি এর মূলধন, ধরি বি এর মূলধন সমান x টাকা, তাহলে এদের মূলধনের অনুপাত আর লাভের অনুপাত একই হবে, তাই তো। অতএব শর্তানুসারে হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো। শর্তানুসারে এর মূলধন কত? 900 ইস টু বি এর মূলধন x, এর লভ্যাংশ 630 ইস টু বি এর 420, বা 900/x সমান 630/420, ঠিক আছে। একবারে 0 0 কাটছি আর 21 দিয়ে কাটছি, 3 21 63, 21 দুগুণে 42, বা গোনাগুনি গুণ করলে 3 × x ইজ ইকুয়াল টু 900 × 2, ঠিক আছে, বা x ইজ ইকুয়াল টু 900 × 2/3, 3 দিয়ে কেটে গেলে 3 300 900 হয়ে যাচ্ছে, বা x সমান 600, ঠিক আছে, x সমান 600 আসছে। অ্যান্সারটা লিখে দেবে যে বি এর মূলধন 600 টাকা, ঠিক আছে। বলেছে বি এর মূলধন কত, অতএব বি এর মূলধন 600 টাকা, ঠিক আছে। নেক্সট দেখো, 4 হলো 5। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বৃত্তের কেন্দ্র ও সিওডি 120 ডিগ্রি।
আচ্ছা, এটা ও কেন্দ্র। তাহলে এইটা যদি 120 ডিগ্রি দেখাতে চাই, মোটামুটি একটা এইরকম কোণ হচ্ছে 120 ডিগ্রি। এটা সি ও ডি, তাই তো, এইরকম এইরকম এ বি সি ডি, এইটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার সিওডিটা 120 ডিগ্রি। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ যার কোণ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার কোণ সিওডি সমান 120 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, বিএসি সমান 30 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজ সিওডি এর ওসি সমান ওডি, এরা কারণ দুটোই বৃত্তের ব্যাসার্ধ, তাদের বিপরীত কোণগুলো সমান হবে। অতএব কোণ ওসিডি সমান কোণ ওডিসি সমান কত হয়ে যাচ্ছে, 180 থেকে 120 বিয়োগ বাই 2, দুটো যেহেতু সমান 2 দিয়ে ভাগ, 60 ডিগ্রি বাই 2 সমান 30 ডিগ্রি করে হয়ে যাচ্ছে, তাই তো। তার এইটা 30, এইটাও 30, এইটা 30 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে। আবার হয়ে যাচ্ছে যেটা, আবার বিএসি 30 ডিগ্রি, কোণ বিএসি সমান 30 ডিগ্রি। বিএসি এইটা এইখানে আছে, বিএসি কোণ সমান 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, এইটা যোগ করে দাও। যোগ করে দিলে এটা একই রেখার উপর পড়ছে কিন্তু আলাদাও হতে পারে, এটা মানে চিত্রটা যেমন নেবে তার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, বিসি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ কোণ বিএসি, এটা বৃত্তস্থ কোণ আর এইটা কেন্দ্রস্থ কোণ, তাই তো। অতএব কোণ বিওসি সমান 2 ইন্টু বিএসি, বা কোণ বিওসি সমান 2 ইন্টু বিএসি এর মান কত, 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। বিওসি সমান 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার দেখো কি চেয়েছে বিসিডি। তাহলে বিসিডি সমান কত, বিসিডির জন্য আমরা এইটা পেয়ে গেছি, তাহলে এইটুকুটা বের করলে দুটোকে যোগ করলে বিসিডি পেয়ে যাচ্ছে। তাহলে ত্রিভুজ বিওসি এর এখানেও ওবি সমান এসি, কারণ দুটোই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো, ওবি সমান ওসি। অতএব এরপর কোণ ওসিবি সমান কোণ ওবিসি সমান 180 মাইনাস এটা 60, তাই তো, বাই 2 সমান 120 বাই 2 সমান 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এইটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অতএব এবার দেখো এরপর যেটা হবে যে বিসিডি সমান বিসিওটাই ওবিসি, তাই তো, প্লাস ওসিডিটাই এখানে মানটা বের করেছিলাম যে ওসিডি লিখেছিলাম আমরা, ঠিক আছে। ওসিডি 30 ছিল আর এটা 60 বেরিয়েছে, 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 90 ডিগ্রি। অ্যান্সারটা লিখে দেবে, বিসিডি কোণের মান হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। এইটা দেখো এখানে এই যে সিওডি 120 বলা ছিল, তাহলে এই যে সিওডি ত্রিভুজের ওসি আর ওডি দুটোই বৃত্তের ব্যাসার্ধ সমান, ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এটা যেহেতু 120 হয়ে গেছে, এই দুটো সামটা কত, 180 মাইনাস 120 হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, তার মানে এই দুটো 30 করে হবে, এটা আমরা বের করেছি। আবার এই বিসি বৃত্তচাপে বিএসিটা বলা আছে 30 ডিগ্রি, এটা বৃত্তস্থ কোণ, আর বিওসিটা কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা 30 হলে এটা 60 হবে, তাই তো। তাহলে এটা 60 হয়ে গেলে এবার বিওসি ত্রিভুজে ওবি আর ওসি সমান, এরা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বাকিটা কত কোণ বাকি থাকছে, তিনটে কোণের সমষ্টি 180, এটা 60 হয়ে গেলে 180 মাইনাস 60 120, তাহলে এইটাও 60 এইটাও 60 হয়ে যাচ্ছে, 60 করে। তাহলে এই বিসিডি এর এই কোণটা 60, এই কোণটা 30, তাহলে পুরোটা 60 প্লাস 30 90 ডিগ্রি হয়ে গেল। আনসারটা লিখবে যে বিসিডি কোণের মান 90 ডিগ্রি। ঠিক আছে, বলেছে যে বিসিডি এর মান, হ্যাঁ, দুটোর মান চেয়েছে, বিওসি আর বিসিডি। বিওসি কত বেরিয়েছিল,
বিওসি 60 ডিগ্রি বেরিয়ে গেছিল, অতএব কোণ বিওসি সমান 60 ডিগ্রি আর কোণ বিসিডি সমান 90 ডিগ্রি। এটা অ্যান্সার। নেক্সট দেখো 6 একটা। ও কেন্দ্রবৃত্তে পিএ পিবি দুটি স্পর্শক, হ্যাঁ, ছোট বৃত্তচাপ এবি এর ওপর সি একটি বিন্দু যদি এপিবি 48 ডিগ্রি হয়। ও কেন্দ্রবৃত্ত, এখান থেকে পিএ আর পিবি দুটি স্পর্শক, ও কেন্দ্রবৃত্ত এইটা, ঠিক আছে। ও কেন্দ্রীয় বৃত্তে পিএ ও পিবি দুটি স্পর্শক, ঠিক আছে। আচ্ছা, ছোট বৃত্তচাপ এবি এর ওপর সি যে কোনো একটি বিন্দু, ছোট, এটা আসলে এই দিকটাও একটা বৃত্তচাপ এবি, এই দিকটাও বৃত্তচাপ এবি, সেই জন্য ছোট বৃত্তচাপ মানে এই দিকটায় বলে দিচ্ছে, তাই তো। ধরো এইখানে বা এখানে কোনো জায়গায় সি একটা বিন্দু, ছোট বৃত্তচাপ এবি এর উপর সি যে কোনো একটি বিন্দু, ঠিক আছে। আচ্ছা, এপিবি সমান 48 ডিগ্রি, তবে এসিবি কত? কোণ এপিবি সমান 48 ডিগ্রি, তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 48 ডিগ্রি। এটা দেখো, এটা একটা চতুর্ভুজ, তো তাহলে এই কোণটা 90 হয়, এই কোণটা 90 হয়, কারণ বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক লম্ব হয়, তাই তো। আবার কোণ ও এপি সমান ও বিপি সমান 90 ডিগ্রি, ঠিক আছে। অতএব কোণ এওবি সমান কত? 360। এই চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি 360 মাইনাস যে কোণগুলো জানা আছে 90 প্লাস 90 প্লাস 48, এটা বিয়োগ 360 মাইনাস 90 90 180 228, 8 করে 10 2 10 7 1 2 3 3 করে 6 3 6 132 ডিগ্রি হয়ে যাচ্ছে এই কোণটা, ঠিক আছে। এবার সি বিন্দুটা যেখানেই হোক, মনে করো এইখানে, আচ্ছা, এইখানে যদি একটা নাম দিই, এ বি সি নাম দিই, এই সি ওখানে কি বিন্দু বলেছে? ওই বিন্দুটা ওখানে বলেছে সি যে কোনো একটা, এই সি বিন্দুটা এইখানে, হ্যাঁ। আচ্ছা, এইখানে একটা ডি নাম দিচ্ছি, তাহলে এডিবি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওসি হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে এসিবি, তাই তো। অতএব প্রবৃদ্ধ এখানে প্রবৃদ্ধ এওবিটা আগে বের করো। প্রবৃদ্ধ এওবিটা কত? শুধু এওবি হয়ে গেছে, শুধু এওবি 132, প্রবৃদ্ধ এওবি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 360 পুরোটা মাইনাস 132 সমান হয়ে যাচ্ছে 228, 228 228 এইটা। আবার প্রবৃদ্ধ, এটা প্রবৃদ্ধ, এবার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেই কন্ডিশনটা কাজে লাগাচ্ছি, ঠিক আছে। 2ACB সমান প্রবৃদ্ধ এওবি, বা 2ACB প্রবৃদ্ধ এওবির মান কত? 228 বেরিয়েছে, বা এসিবি সমান 228/2 সমান 114 ডিগ্রি চলে আসছে এসিবি কোণের মান, যদি ছোট বৃত্তচাপের ওপর হয়। এটাই যদি বড় বৃত্তচাপের ওপর সি বিন্দুটা হতো, তখন এইটার দ্বিগুণ, এইটার অর্ধেক হয়ে যেত, এইটা হয়েছিল 132-এর অর্ধেক, তখন 64 আসে যদি বড় বৃত্তচাপের ওপর হতো। এই ছোট বৃত্তচাপের ওপর যেহেতু সি বিন্দু অবস্থিত, তখন 114 ডিগ্রি হবে, ঠিক আছে। অতএব কোণ এসিবি এর মান
114 ডিগ্রি। এইটাই যদি এইখানে বলতো তাহলে আমরা কি করতাম, এইভাবে যোগ করতাম। যদি সি বিন্দুটা এইখানে হতো, সি বিন্দু যদি এখানে হতো, তাহলে বলতাম এই বৃত্তচাপের উপর এইটা কেন্দ্রস্থ কোণ, এইটা বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে 132, তার অর্ধেক এইটা করে দিতাম 132/2 64 তখন চলে আসতো। হ্যাঁ, না 132/2 তখন চলে আসতো 66। আচ্ছা, নেক্সট দেখো, সাতের বলছে ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ সমান 90 ডিগ্রি, বিডি লম্ব এসি। এবিসি বিডি লম্ব এসি। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি। ঠিক আছে, বিডি এসি এর উপর লম্ব। এবি সমান 5 সেমি, বিসি সমান 12 সেমি। এবি 5, বিসি 12। এবি সমান 5 সেমি আর বিসি সমান 12 সেমি। আচ্ছা, যেহেতু এবিসি ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, অতএব এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হবে, বা এসি স্কোয়ার সমান এবি কত 5 প্লাস বিসি 12, বা এসি স্কোয়ার সমান 25 প্লাস 144, বা এসি স্কোয়ার সমান 169, বা এসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 13, বা এসি সমান 13। অতএব এসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহু 13 সেমি। ঠিক আছে, এইরকম কন্ডিশন হলে মূল ত্রিভুজ এবিসিটা এই উভয় ছোট ছোট ত্রিভুজগুলোর সঙ্গে সদৃশ হয় এবং ছোট ত্রিভুজ দুটো একে অপরের সঙ্গে সদৃশ হয়। আমরা মূল ত্রিভুজ আর যে কোনো একটা ত্রিভুজ নিয়ে সদৃশতার কন্ডিশন কাজে লাগালেই এখানে বিডি চেয়েছে, বিডি পেয়ে যাব। তাই তো বলেছে বিডি সমান কত। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি নিয়ে নিচ্ছি, এবিডি সদৃশ। ঠিক আছে, যেহেতু সদৃশ কি হবে, এই মূল ত্রিভুজ এই কোণটা 90, এর বিপরীত বাহু হচ্ছে এসি, বাই এর এই কোণটা 90, এর বিপরীত বাহু এবি সমান। আচ্ছা, এই কোণটা দুটোতেই আছে, বড় ত্রিভুজের ক্ষেত্রে এর বিপরীত বাহু বিসি আর ছোট ত্রিভুজের জন্য এর বিপরীত বাহু বিডি। এবার মান বসাই, এসির মান হচ্ছে 13, এবির মান হচ্ছে 5, বিসির মান হচ্ছে 12, আর বিডির মানটা আমরা জানি না, বের করতে হবে। 13 ইন্টু বিডি ইজ ইকুয়াল টু 5 12 60, বা বিডি ইজ ইকুয়াল টু 60/13, বা বিডি ইজ ইকুয়াল টু 4 পূর্ণ 4 13 52, 52 আর 8 60, 4 পূর্ণ 8 13। তাহলে বলেছে বিডি সমান কত, বিডি বাহুর দৈর্ঘ্য, অতএব বিডি বাহুর দৈর্ঘ্য 4 পূর্ণ 8 13 এত সেমি। ঠিক আছে, দেখো 8টা। সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি দেওয়া আছে 24 সেমি, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেমি, সমকোণের ক্ষেত্রফল চেয়েছে। আচ্ছা, সমকোণী চৌপলের ধরে নিচ্ছি, আমরা ধরি সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে এ সেমি, বি সেমি ও সি সেমি। ঠিক আছে,
তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি বলা আছে a প্লাস বি প্লাস সি সমান 24, আর রুট ওভার অফ কর্ণের দৈর্ঘ্য বলা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র, সমান 15 বলা আছে, তাই তো? আচ্ছা, তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফল, যেহেতু সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাই তো? 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে যদি বর্গ করি, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান 15 স্কোয়ার, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 15 15 225। তাহলে এবার একে বর্গ করলে এ প্লাস বি প্লাস সি সমান 24 স্কোয়ার হয়ে যাবে, বা এটা সূত্র যদি ফেলে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান 576। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান 225 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এইটাই হচ্ছে এতটা, এটা সমগ্রতলের ক্ষেত্রফল বের করার সূত্র, ঠিক আছে? বা মানে এর মানটাই বের করতে বলছে, এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান 576 মাইনাস 225, ঠিক আছে? সমান কত আসছে? 5 × 6 1 6, 2 × 7 6 7, 2 × 5 3 5, 361। অ্যান্সারটা লিখতে হবে যেটা দেখো 24 বলা আছে, তো 24 আছে আর 15 আছে, তাহলে 15 স্কোয়ার 225 হয়েছে, এখানে এটা পুট করা হয়েছে 2 ইন্টু এবি প্লাস বিসি, এটা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, এটা হয়ে যাচ্ছে 15 15 225, 361 চলে আসছে, 61 নয়, এটা চলে আসছে 2 × 7 5 এর 7 51, 351। অ্যান্সারটা লিখে দেবে যে সমগ্রতলের ক্ষেত্রফল কত, অতএব সমগ্রতলের ক্ষেত্রফল 351 সেমিতে আছে, বর্গ সেমি, অতএব সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল 351 বর্গ সেমি, ঠিক আছে? নেক্সট দেখো 9টায়, দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে ব্যাসের অনুপাত হবে ড্যাশ। ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ r1 একক এবং দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ r2 একক, ঠিক আছে? আচ্ছা, আবার ধরি প্রথম চোঙের উচ্চতা h একক এবং প্রথম চোঙের ব্যাসার্ধ, প্রথম চোঙের উচ্চতা, যেহেতু 1:2 বলা আছে, 1 এর সঙ্গে কনস্ট্যান্ট h একক এবং দ্বিতীয় চোঙের উচ্চতা, দ্বিতীয় চোঙের উচ্চতা 2h একক, ঠিক আছে? এটা হলো, এবার একটা h একক একটা 2h একক, যেহেতু এদের আয়তন সমান বলেছে, শর্তানুসারে পাই r1 স্কোয়ার h ইজ ইকুয়াল টু পাই r2 স্কোয়ার 2h। তাহলে পাই আর h তুলে দেওয়া হলে r1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2r2 স্কোয়ার, বা r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা 2/1, বা r1 বাই r2 কত হয়ে যাচ্ছে, এটা তো আমরা √2/1 হয়ে যাচ্ছে, 1 এর √1, তাহলে 2 দিয়ে যদি ওপর নিচে গুণ করা হয় r1 2r2, কারণ r1 হচ্ছে ব্যাসার্ধ, 2 দিয়ে গুণ করলে 2r1 টা ব্যাস হবে, সেই জন্য 2r1 আর 2r2 করে নিচ্ছি, 2 দিয়ে ওপর নিচে গুণ করলাম, তার মানে একই থাকছে, অতএব 2r1 is to
2r2 ইজ ইকুয়াল টু √2:1। অতএব চোঙ দুটির ব্যাসের অনুপাত √2:1। ঠিক আছে, দেখো দশেরটা দেখো। সাইন থিটা মাইনাস কস থিটা 0 হলে সেক থিটা প্লাস কোসেক থিটা সমান কত? সহজ অঙ্ক দিয়েছে একদম, দেখো সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0 বা সাইন থিটা সমান কস থিটা। তাহলে কস থিটাকে দিয়ে যদি উভয় দিকে ভাগ করো, সাইন থিটা বাই কস থিটা সমান 1। দেখো কোনাকুনি গুণ করলে আগের লাইনটা চলে আসছে, 1 ইন্টু কস থিটা কস থিটা, সেইভাবে বুঝে নিতে হবে। তাহলে সাইন থিটা বাই কস থিটা আবারও জানো তোমরা ট্যান থিটা হয় 1, বা ট্যান থিটা সমান এটা হয়ে যাচ্ছে ট্যান 45 ডিগ্রি, তাই তো? বা অতএব এখানে হয়ে যাচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। অতএব সেক থিটা প্লাস কোসেক থিটা সমান কত হবে? সেক 45 ডিগ্রি প্লাস কোসেক 45 ডিগ্রি। সেক 45 এর মান √2, কোসেক 45 এর মানও √2, সমান হয়ে যাচ্ছে 2√2। ঠিক আছে, অ্যান্সারটা লিখবে সেক থিটা প্লাস কোসেক থিটার মান 2√2। ঠিক আছে, অ্যান্সারটা লিখবে অতএব সেক থিটা প্লাস কোসেক থিটা এর মান 2√2। প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই লিখতে হবে, 2 নম্বরের 1 নম্বরের বেশি যা অঙ্ক থাকবে প্রত্যেকটা অঙ্কটা করার পর তার উত্তরটা অবশ্যই লিখবে পূর্ণ বাক্যে। এরপর আছে 2x ইজ ইকুয়াল টু সেক আলফা 2/x ট্যান আলফা। 2x ইজ ইকুয়াল টু সেক আলফা আর 2/x ইজ ইকুয়াল টু ট্যান আলফা, তাই তো? এখান থেকে হলে x² মাইনাস 1/x² এর মান চেয়েছে, সহজেই হয়ে যাবে। দেখো তাহলে আমরা কি জানি? আমরা জানি sec² আলফা মাইনাস tan² আলফা সমান 1 হয়, তাই তো? তাহলে sec আলফার ভ্যালু কত? 2x তার স্কোয়ার, tan আলফা 2/x তার স্কোয়ার সমান 1। তাহলে এইটা হয়ে যাচ্ছে 4x² মাইনাস 4/x² সমান 1। 4 কমন নিয়ে নাও, x² মাইনাস 1/x² সমান 1। বা এখানে একটা 2 রাখো, একটা 2 গুণক করে আকারে রাখো, সমান 1। বা 2 ইন্টু x² মাইনাস 1/x² সমান 1/2 আসছে। ঠিক আছে, দেখো এইখানে 4টাকে শুধু ভেঙে নিয়েছি, 2 ইন্টু 2, একটা 2 এর সঙ্গে রেখেছি আর একটা 2 ডান দিকে নিয়ে গেছি। তাহলে 2 ইন্টু x² মাইনাস 1/x² এর মান হাফ। ঠিক আছে, অ্যান্সারটা লিখে দেবে যে 2 ইন্টু এইরকম। অতএব এইভাবে প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার লিখবে। কিছু অনেক অঙ্কের অ্যান্সার আমরা লিখেওছি, এর মান 1/2। ঠিক আছে, দেখো নেক্সট দেখো 12টা লাস্ট অঙ্ক আজকের ক্লাসের। আমরা শর্ট কোশ্চেন সলভ করছি প্রত্যেকটা পেজে 36 নম্বর যেগুলো আছে। যে সমস্ত পেজের যে সমস্ত বড় কোশ্চেনগুলো সলিউশন তোমাদের দরকার আমাদের কমেন্টে জানাও, আমরা সেগুলো সলভ করতে থাকবো। দেয়া আছে পরপর 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমান দেয়া আছে। পরপর না, পরপর 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমান। পরপর 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমান দেওয়া আছে n প্লাস 103/2, n প্লাস 103/2। আবার পরপর 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমান হয় স্বাভাবিক সংখ্যার মধ্যমান হয় n প্লাস 1। কিভাবে দেখো, কিভাবে হচ্ছে? এইভাবে 1 2 করে 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 n মাইনাস 1, তারপর n হলো, তারপর n প্লাস 1 গিয়ে 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 n প্লাস 1 2n, n প্লাস n 2n হচ্ছে। তার মানে এদিকে চলে আসছে nটা মান। ঠিক আছে, এই যে 2nটা পদ আছে, প্রথম 2n সংখ্যক বলেছে, হ্যাঁ, মাঝের মান কোনটা হয়ে যাচ্ছে?
এদিকে এনটা পদ, এদিকে এনটা পদ, মানে এই n প্লাস ওয়ানটা মাঝের পদ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে শর্ত অনুসারে n প্লাস ওয়ানটা মাঝের পদ হয়ে যাচ্ছে। শর্ত অনুসারে এদিকে এনটা পদ, ওদিকে এনটা পদ, এই n প্লাস ওয়ান তমটা মাঝের পদ। হ্যাঁ, শর্ত অনুসারে n প্লাস 103/2 ইজ ইকুয়াল টু n প্লাস ওয়ান। কোনাকুনি গুণ করলে এই পদ, এইটিকে গুণ করে আগে নিয়ে নিচ্ছি, 2n প্লাস 2, তাই তো, ইজ ইকুয়াল টু n প্লাস 103। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এখানে যেহেতু 2n, এখানটা একটা আছে দেখো, এখানে যেহেতু বলেছে যে 2n সংখ্যক টোটাল পদ জোড় সংখ্যক পদ হয়ে যাচ্ছে মাঝের, এইটা n প্লাস ওয়ানটা নয়, এই দুটো পদই মাঝের পদ হবে, কারণ আমরা বারবার বলেছি যে মোট পদ সংখ্যা যদি জোড় সংখ্যক হয় মাঝের দুটো পদ মাঝের দুটো পদের সমষ্টি বাই 2টা মধ্যমান হয়। 2n মানে জোড় সংখ্যক পদ, n এর জায়গায় 1 বসালে 2 হচ্ছে, n এর জায়গায় 2 বসালে 4 হচ্ছে, 3 বসালে 6 হচ্ছে, তাহলে জোড় সংখ্যক পদ আছে, তাহলে মধ্যমান হয়ে যাচ্ছে মাঝের দুটো পদ, এই দুটো মাঝের পদ, এদের সমষ্টি বাই 2 হচ্ছে মধ্যমান। তখন মধ্যমান, এটা শর্ত অনুসারে করার আগে মধ্যমান হবে হয় সমান এই যে nটা প্লাস n+1/2 সমান হয়ে যাচ্ছে 2n+1/2। ঠিক আছে, তাহলে এবার শর্ত অনুসারে এবার ঠিকঠাক হচ্ছে। এই 2n+1/2 ইজ ইকুয়াল টু n+103/2। 2 কেটে দাও, হয়ে যাচ্ছে 2n+1 ইজ ইকুয়াল টু n+103, বা 2n মাইনাস n ইজ ইকুয়াল টু 103 মাইনাস 1, n গুলো একদিকে, কনস্ট্যান্ট গুলো একদিকে, বা n ইজ ইকুয়াল টু 102। ঠিক আছে, এখানে বলেছে n সমান কত, অতএব n এর মান, অতএব n এর মান 102। দেখো, তাহলে 4 দাগের 12টা হয়ে গেল, লাস্ট কোশ্চেন। তাহলে আজকের পেজের সলিউশন আমরা কমপ্লিট করলাম, আজকের মতো এখানেই স্টপ করব। পরবর্তী ক্লাসে, তো এর আগের ক্লাসে শর্ট কোশ্চেনগুলো সলভ করব, শেষ থেকে আমরা সলভ করে করে আসছি। তোমাদের যে সমস্ত পেজের লং কোশ্চেনের সলিউশন দরকার সেই সমস্ত পেজের লং কোশ্চেনগুলো মেনশন করো, আমরা সলভ করতে থাকবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।